জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা। এদিকে ফরিদপুরে ভাঙ্গা উপজেলা থানায় হামলা, ভাঙচুর, আগুন। জানাবো এদিকে ডাকসু জাকসুতে সমন্বয়কদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। এবং সর্বশেষ জানাবো তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধকরণ সহ 5 দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এসব দাবি আদায়ে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল সহ 2 দফা কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানান ও কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এদেশে। কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতায় সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম ব্যক্তি ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার উৎস ও ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 7। এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার উৎস ও ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 7 এই বর্ণিত বিধানাবলী ও জনগণের অভিপ্রায়। তিনি বলেন, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রীয় কাঠামোগত অব্যবস্থাপনার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচারে ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছে। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন 167টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে 2-1টি রাজনৈতিক দলের ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ সহ নানা শ্রেণীর মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একমত পোষণ করেছেন। কিন্তু জনদাবি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই জনদাবি আদায়ের লক্ষ্যে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। দলের পক্ষ থেকে 5 দফা দাবিও তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো: 1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। 2. জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান করা। 5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন ডক্টর তাহের। ফরিদপুরে ভাঙ্গা উপজেলা থানায় হামলা, ভাঙচুর, আগুন। ফরিদপুরের ভাঙ্গা আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। এই সময় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ফরিদপুর, বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত 3টি গাড়ি, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা
উপজেলা পরিষদ থানার হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গ্যাজেটে ফরিদপুর 4 আসন থেকে ভাঙার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গ্যাজেট প্রকাশের পর থেকেই 5 দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়। ডাকসু-জাকসুতে সমন্বয়কদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলের ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসের। 1 বছর আগে যে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র 1 বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার তরুণদের পছন্দের তালিকায় নেই, সে প্রশ্ন বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। অথচ গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। যে কারণে অনেকেই ভেবেছিলেন আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরের মতো প্রথম সারির সমন্বয়কদের নেতৃত্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু-জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারেন। ডাকসু নির্বাচনে আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বাকছাসের প্যানেলকে সমর্থন দিয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে তরুণদের নিজেদের জনপ্রিয়তা জাহির করার সুযোগ ছিল নবীন এই রাজনৈতিক দলের সামনে। কিন্তু ডাকসু-জাকসুতে বাকছাস প্যানেলের ভরাডুবিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এনসিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল যেমন বলেছেন, যদি বাকছাস এই ঢাকা ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত, তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতেও পড়ত। তবে তারা এটিও মনে করেছেন যে গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে, যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ছাত্র সংসদ নির্বাচনের জন্য সরব থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই তাদের মধ্যে বিভক্ত বেড়েছে। যেমন ডাকসু নির্বাচনী প্রক্রিয়ায় শুরুর পর দেখা গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ আলাদা 3টি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তীতে সেই বিরোধ মেটানোর চেষ্টা করলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদই জয় পায়নি বাকছাসের নেতৃত্বাধীন প্যানেল। ডাকসুতে বিভিন্ন পদে বাকছাস প্যানেলের প্রার্থীদের ভোট পেয়েছে অনেক কম। প্যানেলগত অবস্থানের দিক থেকেও সেই চতুর্থ কিংবা পঞ্চম। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ জড়িয়েছেন, যার কারণে ছাত্রদের এই সংগঠনটি ভোটে প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন। তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত হয়েছে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তরুণ সমাজের মেধা, শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না। তোমাদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমরা তরুণদের উদ্যম, সৃজনশীলতা ও নেতৃত্ব গুণকে উদযাপন করছি। এই সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং পুরস্কারপ্রাপ্ত তরুণদের অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয়, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান থাকে, তখন কোনো প্রতিবন্ধকতা তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। আমাদের তরুণরা আজ শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রগণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, চলমান নতুন চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার অপর্যাপ্ততা, সুযোগ বা পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় হতাশ না হয়ে তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন। স্বেচ্ছাসেবা কেবল আত্মমানবতার কল্যাণে সীমাবদ্ধ নয়, এটি আত্ম উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের এক আদর্শ মাধ্যম। প্রধান উপদেষ্টা যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা শুধু স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে না থেকে সমাজের নীতি নির্ধারক
উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরুক। তিনি বলেন, আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটি উদ্যত আহ্বান। সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। প্রতিটি ছোট প্রচেষ্টাকেই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে। তিনি শেষে বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। তোমাদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।